এই ইউটিউব চ্যানেলে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং বিহার বিপিএসসির সিলেবাসের অন্তর্ভুক্ত আরণ্যক উপন্যাসটির মূল গ্রন্থ ধারাবাহিকভাবে আলোচনা করব। আজ আমরা এই আরণ্যক উপন্যাসের প্রস্তাবনা অংশটি পড়ব এবং গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ জেনে নেব এবং প্রাসঙ্গিক কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। সবচেয়ে প্রথমে জানব এই আরণ্যক উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার প্রথমা স্ত্রী গৌরী দেবীকে উৎসর্গ করেছিলেন। তিনি তাঁর জীবনে মোট 2টি বিবাহ করেছিলেন। প্রথমা স্ত্রীর নাম গৌরী দেবী বা গৌরী বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে রমা দেবী বা রমা বন্দ্যোপাধ্যায়। এই রমা দেবীর ডাক নাম হচ্ছে কল্যাণী দেবী, অর্থাৎ তার দুটো স্ত্রীর মধ্যে প্রথমা স্ত্রী গৌরী দেবীকে এই বইটি উৎসর্গ করেছিলেন। উৎসর্গপত্রের নাম হচ্ছে গৌরীকে দিলাম। এই উপন্যাসে মোট 18টি পরিচ্ছেদ রয়েছে। আমরা প্রত্যেকটি ভিডিওতে বা ক্লাসে একটি করে অধ্যায় আলোচনা করব। আজ কোনো অধ্যায় নয়, প্রথমে যে প্রস্তাবনা অংশটি রয়েছে সেটি আমরা আলোচনা করব। তো শুরু করি এই প্রস্তাবনা অংশটি। শুরু করার আগে একটু সংক্ষেপে বলে নিই যে প্রস্তাবনা অংশটি উপন্যাসে কেন দেওয়া থাকে। আমরা অযথা কথা না বাড়িয়ে সরাসরি বুঝে নেব বা খুব সংক্ষেপে বুঝে নেব। আমরা এখন রিসেন্টলি পুষ্পা 2 দেখলাম বা পুষ্পা 1 বা যে সিনেমাগুলো দেখছি, সিনেমা রিলিজ হওয়ার আগে একটা ট্রেলার বের হয়। হ্যাঁ, সেই ট্রেলারে আমরা দেখতে পাই যে এই দৃশ্য হতে পারে বা এই দৃশ্য দেখানো যেতে পারে বা একটা আভাস বা প্রভাস পাই। আমরা এই আরণ্যক উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কাদের নিয়ে লিখেছেন, এই উপন্যাসের পরিসর কি বা ভৌগোলিক পরিবেশ কি, এবং এই উপন্যাসে তিনি কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বা তিনি কি নিজেই এই উপন্যাসের একটি চরিত্র, যদি সেই উপন্যাসের চরিত্র হয়ে থাকেন তাহলে তিনি কি করেছিলেন এবং সেই কাজটি তার করাটা উচিত হয়েছে কি অনুচিত হয়েছে, এই বিষয়গুলো আমরা এই প্রস্তাবনা অংশে দেখতে পাবো। বলতে গেলে একথায় প্রস্তাবনা হলো উপন্যাসের একটি ভূমিকা, যে অংশে আমরা সম্পূর্ণ উপন্যাসের সামান্য নির্যাস আমরা পেতে পারি। তো এবার আমরা শুরু করি আরণ্যক উপন্যাসের প্রস্তাবনা অংশটি। আরণ্যক উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। আমরা সালটা এখানে লিখে নেব যাতে করে মনে থাকে, 1939। প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, প্রবাসী, যাতে আমাদের মনে থাকে। হ্যাঁ, চলো শুরু করি। সমস্ত দিন আপিসের হাড় ভাঙা খাটুনির পর গোড়ের মাঠে ফোর্টের কাছ ঘেঁষিয়া বসিয়াছিলাম। অর্থাৎ এই গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা তারই সত্তার দোসর সত্যচরণ বাবু একদিন বসেছিলেন। নিকটে একটা বাদাম গাছ, চীনাবাদাম আমরা জানি মাটিতে হয়, তাহলে গাছের সাইজ তো ছোট হবে, আলুর মতো সেরকম সাইজের হবে। এখানে কিন্তু বাদাম গাছ বলতে বড় গাছকে বোঝানো হয়, তার মানে এখানে কাঠবাদাম হবে, কাঠবাদাম গাছ। চুপ করিয়া খানিকটা বসিয়া বাদাম গাছের সামনে ফোর্টের পরীক্ষা, অর্থাৎ দুর্গগুলোকে বহিঃশত্রুর হাত থেকে বাঁচানোর জন্য তার চারধারে একটি গর্ত খোঁড়া হতো। এখানে সেই গর্ত অর্থে পরীক্ষা শব্দটি ব্যবহৃত হয়েছে। ফোর্টের পরীক্ষা ঢেউ খেলানো জমিটা দেখিয়া হঠাৎ মনে হইল, অর্থাৎ সেই জমিটা দেখে তার মনে হলো যেন লোপটুলিয়ার উত্তর সীমানায়, লোপটুলিয়া বিহারের একটি জায়গার নাম বা ভাগলপুরের একটি জায়গার নাম, তার উত্তর সীমানায় সরস্বতী কুণ্ডির ধারে সন্ধ্যাবেলায় বসিয়া আছি। অর্থাৎ সেই ঢেউ খেলানোর জমি দেখে লেখক বা কথক ভাবতে লাগলেন যে মনে হচ্ছে সেই লোপটুলিয়ার উত্তর সীমানায় যে সরস্বতী কুণ্ডি রয়েছে, সরস্বতী কুণ্ডি বলতে সরস্বতী পুকুর বা জলাশয় ধারে যে সন্ধ্যার যে প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠতো সেই রকম পরিবেশে তিনি হয়তো এখন বসে রয়েছেন, তার সেখানকার কথা মনে পড়ছে।
পরক্ষণেই পলাশী গেটের পথে মোটর হর্নের আওয়াজে সে ভ্রম ঘুচিল। অর্থাৎ পরক্ষণেই পলাশী গেট অর্থাৎ ইংরেজরা পলাশী যুদ্ধে জয়লাভ করার পর ফোর্ট উইলিয়াম যে রয়েছে সেই ফোর্ট উইলিয়াম কলেজ তার একটি গেটের নামকরণ করেছিলেন পলাশী। সেই গেটের দিক থেকে একটি গাড়ির আওয়াজে তার হর্নের আওয়াজে তার কিন্তু ধ্যানটা ভেঙে গেল বা ভ্রমটা ঘুচে গেল যে না না আমি এখন বিহারের সেই লুটুলিয়ায় নয়, আমি এখন কলকাতাতে রয়েছি। অনেক দিনের কথা হইলেও কালকার বলিয়া মনে হয়, অর্থাৎ এগুলো অনেক দিন হয়ে গেছে তবুও কিন্তু মনে হচ্ছে কালকেই আমি ওখানে লুটুলিয়াতে ছিলাম মনে হয়, এরকম মনে হচ্ছে। কলকাতা অর্থাৎ আমাদের জীবনে কিছু কিছু ঘটনা আছে যা অনেক দিন হয়ে গেলেও আমরা ভুলতে পারি না, সবসময় মনে হয় বিনার তারের মতো টং টং করে হৃদয়ে বাসতে থাকে। কলিকাতা শহরের হইচই কর্মকোলাহলের মধ্যে অহরহ ডুবিয়া থাকিয়া এখন যখন লোপটুলিয়ার বৈহার কি আজমাবাদের সে অরণ্য ভূভাগ, সে জ্যোৎস্না, সে তিমিরময়ী স্তব্ধ রাত্রি, ধুধু ঝাউবন আর কাশবনের চোর, দিগ্বলয়লীন ধূসর শৈলশ্রেণী, গভীর রাত্রে বন্য নীলগাইয়ের দোলের দ্রুত প্রধ্বনি, খররৌদ্র মধ্যাহ্নে সরস্বতী কুণ্ডীর জলের ধারে পিপাসার্ত বন্য মহিষ, সে অপূর্ব মুক্ত শিলাস্তৃত প্রান্তরে রঙিন বনফুলের শোভা, ফুটন্ত রক্তপ্লাসের ঘন অরণ্যের কথা ভাবি, তখন মনে হয় বুঝি কোন অবসর দিনের শেষে সন্ধ্যায় ঘুমের ঘোরে এক সৌন্দর্য ভরা জগতের স্বপ্ন দেখিয়াছিলাম। পৃথিবীতে তেমন দেশ যেন কোথাও নাই। অর্থাৎ লেখক এখন শহরে ফিরে এসছেন, এই শহরে বসে বসে সেই আগেকার জমিদারির বা জমিদারের হয়ে যখন কাছারিতে কাজ করছিলেন সেই সময় বিহারের যে অঞ্চলে ছিলেন সেই অঞ্চলের কথাগুলো তার বারবার মনে পড়ছে। কি মনে পড়ছে যে দেখো এখানে লেখা আছে লোপটুলিয়ার বৈহার। লোপটুলিয়া বিহারের একটি জায়গার নাম বা ভাগপুরের একটি জায়গার নাম। বৈহার হলো সবচেয়ে উৎকৃষ্ট জমি বা প্রথম শ্রেণীর জমি, যে জমিতে ফসল ভালো হয়। আজমাবাদের জায়গার নাম অরণ্য ভূভাগ, জ্যোৎস্না, জ্যোৎস্নার আলো, তিমিরময় স্তব্ধ রাত্রি অর্থাৎ অন্ধকারময় রাত্রি, ধুধু ঝাউবন, কাশবনের চোর, দিগ্বলয়লীন ধূসর শৈলশ্রেণী অর্থাৎ চারদিকে ব্যাপ্ত দূরের পর্বত শ্রেণীকে দূর থেকে ধূসর বলে মনে হয়, এইরকম একটি দৃশ্য। গভীর রাত্রে বন্য নীলগাইয়ের দোলের দ্রুত প্রধ্বনি, নীলগাই এখানে গাই বলতে হরিণকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, গরু নয়। খররৌদ্র মধ্যাহ্নে অর্থাৎ প্রচুর প্রখর রৌদ্রের দুপুর, সরস্বতী কুণ্ডীর ওই সরস্বতী পুকুরের জলের ধারে এই বিভিন্ন বন্য মহিষ জল খেতে আসতো, সেই দৃশ্যগুলো। আচ্ছা, সে অপূর্ব মুক্ত শিলাস্তৃত প্রান্তরে রঙিন বনফুলের শোভা, কি বনফুলের যে অপরূপ শোভা, ফুটন্ত রক্তপ্লাসের ঘন অরণ্যের কথা ভাবি, এই কথাগুলো বারবার তার মনে আসতো। মনে হচ্ছে এসব দেখে বা এগুলো মনে পড়ায় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা তার আদলে সত্যচরণ বাবু ভাবছেন যে কি এরকম দৃশ্য হয়তো কেউ কোনোদিন দেখেনি বা এরকম দৃশ্যের কোথাও কোনো প্রাকৃতিক পরিবেশ নেই, একমাত্র এই আমাদের গ্রাম বাংলার বা বিহারের এই ভাগলপুরের আশেপাশে এরকম দৃশ্য রয়েছে। শুধু বনপ্রান্ত নয়, কত ধরনের মানুষ দেখিয়াছিলাম, অর্থাৎ তিনি সেই কাছারিতে কাজ করা সময় শুধুমাত্র বনপ্রান্তর বা বনের জঙ্গল, গাছ, পুকুর এগুলোই দেখেননি, বিভিন্ন বা নানা ধরনের মানুষও দেখেছিলেন। কুন্তা, মুসম্মদ কুন্তার কথা মনে পড়ে। কুন্তা নিয়ে তার বিশেষ অনুভূতি রয়েছে, কুন্তা নিয়ে তার অনেকগুলো কাহিনী রয়েছে, সেই কাহিনীগুলো কাটতে গিয়ে তিনি এখানে 4টি ডোর ব্যবহার করেছেন। মুসম্মদ কুন্তার কথা মনে হয় এখনো যেন সুংঠিয়া বৈহারের বিস্তীর্ণ বন্যকুলের জঙ্গলে সে দরিদ্র মেয়েটি তার ছেলে মেয়েদের সঙ্গে লইয়া বন্যকুল সংগ্রহ করিয়া তাহার দৈনন্দিন সংসার যাত্রার ব্যবস্থায় ব্যস্ত। অর্থাৎ তিনি এগুলো দেখে এসেছেন যে সেই সময় সুংঠিয়া বৈহারের আশেপাশে এই দরিদ্র মেয়েটি তার ছেলে মেয়েদের সঙ্গে লইয়া বনের কুল সংগ্রহ করত এবং সংসার যাত্রার ব্যবস্থায় ব্যস্ত, অর্থাৎ কীভাবে তারা বেঁচে থাকবে, কীভাবে খাওয়া দাওয়া করবে সেই নিয়ে তারা ব্যস্ত। এই কথাগুলো বারবার তার মনে পড়ছে। নয়তো জ্যোৎস্নাভরা গভীর শীতের রাত্রে সে আমার পাতের ভাত লইবার আশায় আজমাবাদ কাছারির প্রাঙ্গণের এক কোণে ইদারাটার কাছে দাঁড়াইয়া আছে। অর্থাৎ কোনোদিন হয়তো খাবার জোগাড় না হওয়ায় এই মেয়েটি লেখকের বা সত্যচরণ বাবুর পাতের ভাত নেওয়ার জন্য ইদারার পাশে দাঁড়াইয়া থাকতো বা দাঁড়িয়ে থাকতো, তো সেই কথাগুলো তার বারবার মনে পড়ছে। তাহলে এখানে প্রশ্ন যদি হয় যে ইদারাটার পাশে কে ভাত নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতো, আমরা বলবো সেই মেয়েটি যার নাম আছে কুন্তা। দক্ষিণ দেশে ধরমপুর প্রগণার ফসল মারা যাওয়াতে ধাতুরিয়া নাচিয়া গাহিয়া পেটের ভাত জুটাইতে আসিয়াছিল।
এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কে ধরমপুরের ফসল মরে যাওয়ায় বা না হওয়ায় নেচে গিয়ে নিজের পেটে খাবার জুটাতো, আমরা বলবো ধাতুরিয়া। লোপটুলিয়া অঞ্চলের জনবিরল বন্য গ্রামগুলিতে চীনা, বারবার একটু ব্যবহার করছে, মানে কথাগুলো সংক্ষেপে বলছেন আর কি। চীনা ঘাসের দানা ভাজা আর আখের গুড় খাইতে পাইয়া কি খুশি খুশির হাসি দেখিয়াছিলাম তার মুখে, কার? এই ধাতুরিয়ার। অর্থাৎ আমরা ভাঁট ফুল দেখেছি, ভাঁট ফুল থেকে একটা ফলও হয়, হ্যাঁ, সেই ফল ভেঙে দিলে বা ফাটালে ওর ছোট ছোট বীজ পাওয়া যায়, ওই বীজকে ভাজা যায়, হ্যাঁ, ভাজার পর সেটাকে আবার গুড় দিয়ে নাড়ুও তৈরি হয়। তো সেরকম এখানে চীনা ঘাস রয়েছে, চীনা ঘাসের দানা ভেজে সাথে গুড় মাখিয়ে খেয়েছে এই ধাতুরিয়া, আর খাওয়াতে তার মুখে কি সুন্দর হাসি লেখক লক্ষ্য করেছিলেন। কোঁকড়া কোঁকড়া চুল, ডাগর চোখ, একটু মেয়েলি ধরনের ভাবভঙ্গি, বছর 13-14 বছরের বয়সের সুশ্রী ছেলেটি। অর্থাৎ এই ধাতুরিয়ার বয়স হচ্ছে 13-14 বছর। সংসারে বাপ নাই মা নাই, কেহ কোথাও নাই, তাই সেই অল্প বয়সেই তাহাকে নিজের চেষ্টা নিজেকেই দেখিতে হয়। আবার কিছু কথা কেটে দিলেন। সংসারের স্রোতে কোথায় ভাসিয়া গেল আবার, মনে পড়ে সরল মহাজন। সরল মহাজনটাকে ধাউতাল সাহু। অর্থাৎ এখানে সরল মহাজন হচ্ছেন ধাউতাল সাহু। তিনি কি করতেন তার কাছে? আমার খড়ের বাংলোর কোনটাতে বসিয়া সে বড় বড় সুপারি জাঁতি দিয়া কাটিতেছে। অর্থাৎ বারবার মনে পড়ছে যে এক সময় এই ধাউতাল সাহু, সাধারণ জমিদার বা খোলা মনের জমিদার, যে এসে এই তোমার বিভূতিভূষণ বা বিভূতিভূষণ বলাটা তারই দোসর আর কি, প্রাণের দোসর বা তার হয়েই যে কথা বলছে সত্যচরণ, তার কাছে এসে সুপুরি দিয়ে জাতি দিয়ে সুপুরি কেটে দিতেন, এভাবে করে কাটা হয়। হ্যাঁ, এভাবে আমরা কেটে ছোটবেলায়, আমরা দাদু নিজেও খেতেন আর কি পান, তো আমরা সেই জাতি দিয়ে পান কাটতাম। হ্যাঁ, এই গভীর জঙ্গলের মধ্যে ছোট কুড়ে ঘোরের ধারে বসিয়া দরিদ্র ব্রাহ্মণ রাজু পাড়ে 3টি মহিষ চড়াইতেছে এবং আপন মনে গাহিতেছে। তাহলে দরিদ্র ব্রাহ্মণের নাম কি? রাজু পাড়ে 3টি মহিষ চড়াচ্ছিল আর আপন মনে গাইছিল। কি গাইতেছিল? দোহা হইজি, দোয়া হইজি, দোয়া হইজি, এরকম করে আপন মনে গাইছে এবং 3টি মহিষ চড়াচ্ছে। এই কথাগুলো বারবার কিন্তু এই সত্যচরণ বাবুর মনে ভেসে উঠছে বা ভেসে যাচ্ছে। মহা লিখা রূপের পাহাড়ের পাদদেশে বিশাল বনপ্রান্তরে বসন্ত নামিয়াছে। এটা বর্তমানে মহালিখা স্টেশন রয়েছে তোমার গিয়ে ঝাড়খণ্ডে। তার পাশেই যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের কথা এখানে বলা হয়েছে। বিশাল বনপ্রান্তরে বসন্ত নামিয়াছে। লোপটুলিয়া বৈহারের সর্বত্র হলুদ রঙের গোলগলি ফুলের মেলা। আমরা এই ফুল কোনোদিন দেখিনি, গোলগলি ফুল। দ্বিপ্রহরে তাম্রাভ রৌদ্র দগ্ধ দিগন্ত, বালির ঝাড়ে ঝাপসা রাত্রের দূরে মহালিখারূপের পাহাড়ে, একটা পাহাড় রয়েছে এখানে, পাহাড়ের নাম মহালিখারূপ। পাহাড়ের আগুনে মালা। আগুনে মালা কীরকম? যে যেখানে সেখানে ঘাসগুলো কেটে কেটে যদি সারিবদ্ধভাবে বা গোল আকৃতি করে আগুন লাগানো হয়, তাহলে সেগুলো যদি অনেকগুলো থাকে মালার মতো লাগবে দেখতে। এখানেও মহালিক রূপের পাহাড়ে আগুনের মালা, মনে হচ্ছে যে সেখান থেকে যে আগুনগুলো বেরোচ্ছে দেখে মনে হচ্ছে মালার মতো। শালবনে আগুন দিয়াছে কত অতি দরিদ্র বালক বালিকা নরনারী, কত দুর্দান্ত প্রকৃতির মানুষজন। গায়ক কাঠুরে ভিকারির বিচিত্র জীবনযাত্রার সঙ্গে পরিচয় হইয়াছিল। অন্ধকার প্রান্তরে খড়ের বাংলোয় বসিয়া, খড়ের বাংলো বলতে খড়ের তৈরি নির্মাণ বাড়ি, 4 চালা 5 চালা বিশিষ্ট, বসিয়া বসিয়া বন্য শিকারীর মুখে অদ্ভুত গল্প শুনিতাম। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মধ্যে গভীর রাত্রিতে বন্য মহিষ শিকার করিতে গিয়া ডালপালা ঢাকা গর্তের ধারে বিরাটকায় বন্য মহিষদের দেবতাকে তারা দেখিয়াছিল। অর্থাৎ সেই লোকালয়ের বা বনজঙ্গলের শিকারীগুলো মহিষকে শিকার করবার জন্য যেখানে সেখানে গর্ত খুঁড়ে দিত, বিরাট আকারের গর্ত, আর যাতে সেই গর্তটা বন্য মহিষরা বুঝতে না পারে, উপর থেকে বিভিন্ন ঘাস টাস ঢেকে দিত, আর বন্য মহিষ হাঁটতে ওটা দিয়ে যাওয়া আসা করতো আর পড়ে যেত, আর পড়ে গেলে সেটাকে শিকার করে নিত এই শিকারীরা। তো শিকার করতে গিয়ে এই রিজার্ভ ফরেস্টের মধ্যে গভীর রাত্রিতে সেই শিকারীগুলো বন্য মহিষের দেবতাকে দেখেছিল। ইহাদের কথাই বলিব, জগতের যে পথে সভ্য মানুষের চলাচল কম, কত অদ্ভুত
জীবনধারার স্রোত আপন মনে উপল বিকীর্ণ অজানা নদী খাত দিয়া ঝিরঝির করিয়া বহিয়া চলে সে পথে তাহাদের সহিত পরিচয়ের স্মৃতি আজও ভুলিতে পারি নাই। কিন্তু আমার এ স্মৃতি আনন্দের নয় দুঃখের। অর্থাৎ এই যে কথাগুলো বললেন বা তার মনে বারবার ভেসে উঠছে, এই কথাগুলো কিন্তু তার কাছে আনন্দের নয় দুঃখের। কেন দুঃখের? এই স্বচ্ছন্দ প্রকৃতির লীলাভূমি আমার হাতেই নষ্ট হইয়াছিল। অর্থাৎ এই যে অরণ্যকে কেন্দ্র করে তার জমিদারি বা সেখানকার মানুষজনকে নিয়ে তার এগিয়ে যাওয়া, এতে সেই প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়েছে। বন কেটে তিনি কি করেছেন? নগর নির্মাণ করেছেন বলে তার মনে কিন্তু দুঃখ রয়েছে। বনের দেবতারা সেজন্য আমায় কখনো ক্ষমা করবেন না। নিজের অপরাধের কথা নিজের মুখে বলিলে অপরাধের ভার শুনিয়াছি লঘু হইয়া যায়, তাই এই কাহিনী অবতারণা। অর্থাৎ তিনি এই অরণ্যে যে জমিদারি করছিলেন সেখানে লোকালয় তেমন ছিল না, কিন্তু তিনি লোকালয় নির্মাণ করে অরণ্যের ক্ষতি করলেন, যার ফলে টাঁড়বারো নামক দেবতা, যে দেবতা মহিষদেরকে বাঁচাতো, বা আরও অন্যান্য বনদেবতারা, তার কিন্তু এই অপরাধ ক্ষমা করবেন না। কিন্তু তিনি জানেন যে নিজের অপরাধের কথা যদি তিনি স্বীকার করেন তাহলে হয়তো কিছুটা লঘু হয়ে যায়, অর্থাৎ কিছুটা কমবে, বা তার মনে যে ভার যে আমি এই বনের জঙ্গলের ক্ষতি করেছি বা প্রাকৃতিক পরিবেশ নষ্ট করেছি, তারও হয়তো কিছু সামান্য কমবে বা লঘু হবে। এই জন্যই তিনি এই কাহিনীর অবতারণা করেছেন। তাহলে আমরা এখানেই প্রস্তাবনা অংশটি শেষ করলাম। বুঝতে পারলাম যে আমরা এখন কি বলবো, আমরা দেখি না, শুনি না মাঝে মধ্যে যে সমুদ্রে উপরে সামান্য একটু চূড়ো বা পর্বতে যে শৃঙ্গটা দেখতে পাই, ভিতরে কিন্তু বড় পাহাড় যে রয়েছে সেটা আমরা দেখতে পাই না। তাহলে আমরা ওই জলে ডোবা ডুবন্ত পাহাড়ের শুধুমাত্র শৃঙ্গটাই আমরা আপাতত দেখতে পেলাম। সেই জলের নিচে যে কত বড় পাহাড় রয়েছে বা কত বড় কাহিনী রয়েছে তা আমরা এই পরবর্তী অংশে আমরা আলোচনা করব। ধন্যবাদ।